আসলে বাংলাদেশ ৫ আগস্টের আগেও ভালো ছিল না। ৫ আগস্টের পরে এখনো ভালো নেই। বাংলাদেশকে আমরা যেরকম দেখতে চাই, বাংলাদেশকে যেরকম দেখা সম্ভব, বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার বিকাশের জন্য যা করা উচিত, আমি সেটা ৫ আগস্টের আগেও দেখিনি এবং এখনো দেখতে পাচ্ছি না। আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ হয়তো কিছু ক্ষেত্রে চেহারা পাল্টেছে, কিন্তু দুর্ভোগ রয়ে গেছে। মানুষের যে প্রত্যাশা ৫ আগস্টের পরে যখন একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটল, তখন সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, দেখা গেল যে না সে প্রত্যাশা খুব দ্রুতই মৃত্যু ঘটেছে এবং যেহেতু প্রত্যাশাটা ছিল, আগে তো প্রত্যাশাই ছিল না। ধরেন ৫ আগস্টের আগে আপনি ধরেন একটা জিনিস আমি বলি, আপনি ২ দিন ধরে খাবার পাচ্ছেন না। খাবার যে আপনি পাবেন পূর্ণ পেট, এ প্রত্যাশাও আপনার নেই। তাহলে কিন্তু আপনার ব্যথাটা কম লাগবে। কিন্তু পরে যখন আপনার প্রত্যাশাটা তৈরি হয়েছে, কিন্তু আপনার ওই একই অবস্থা খাবার নেই। তখন কিন্তু আপনার ক্ষুধাটা বেশি লাগবে। বর্তমান অবস্থাটা যে এরকম। তো এখন অবশ্য অতটা নাই। নাই কেন? ১ম ৬ মাসেই মানুষের বুঝা গেছে যে কিছু হবে না। তখন মানুষ আবার ওই একই রকম অবস্থায় চলে গেছে। যে এখন আমাদের এদের কাছে কোনো প্রত্যাশাও নাই, কোনো প্রাপ্তিও নাই। কাজেই আমাদের দেশের অবস্থা এখন ওরকমই যে আমরা এখন আমাদের আগামী ১২ই ফেব্রুয়ারির পরে কি হবে? আমরা এখন সেদিকে তাকিয়ে আছি। বুঝলে, আমি আবার সরকার প্রসঙ্গে যাই। এই আপনারা যদি কেউ জানতে চায় যে এই সরকারের সফলতা বলতে আপনি কি বুঝেন? দেশের অর্থনীতি একদম বাজে অবস্থায় চলে গেছে। যদি এই সরকার এইভাবে এই দেশটাকে রেখে যায়, ভবিষ্যতে কি তারা বিচারের মুখোমুখি হতে পারে? সেটা এবং হতে যা পারে। যা এটা আসলে এটা অনেক কিছু হতে পারে। কারণ আগামী যে সরকারটা আসবে সেই সরকারের মন মানসিকতার উপর নির্ভর করবে যে বিচার তারা সরকারের করতে চায় কি চায় না। তবে এটা ঠিক এই সরকার বলতে তো কোনো বিমূর্ত বিষয় নয়। সরকারের যারা উপদেষ্টা তাদের নিয়েই তো সরকার। এই সরকারের অনেক উপদেষ্টার ব্যাপারে অনেক উপদেষ্টার ব্যাপারে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে। কারো ব্যাপারে তথ্য প্রমাণও আছে। আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে বিয়াম অডিটোরিয়ামে একটা মিটিং এ এই প্রশাসন ক্যাডারের একটা মিটিং এ আপনার অফিসার্স ক্লাবের যিনি সভাপতি আছেন এখন এবিএম সাত্তার জি, তিনি জি, বলেছিলেন যে ৮ জন উপদেষ্টার দুর্নীতির অভিযোগ গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। তারপরে উনি জি। মালটাল খেয়ে বোধহয় চুপ করে গেছিলেন আমার ধারণা। তা নাহলে উনার কথা বললেন না কেন? উনি তো ৮ জনে একজনের নামও প্রকাশ করেন নাই, তথ্যও প্রকাশ করেন নাই। অথবা উনি ওই সময় চাপা মারছিলেন। কোনটা আমি জানি না। হয় চাপা মারছেন, নাহলে মাল খাইছেন, যেকোনো একটা হবে। তো উনি এখন আবার পাওয়ারফুল। উনি হলেন আবার আ আমাদের তারেক রহমান সাহেবের খুব গুরুত্বপূর্ণ একটা পদে উনি এখানে আছেন। সম্ভবত পিএস হিসেবে আছেন। তো যদি আগামীতে বিএনপি ক্ষমতায় যায়, নিশ্চয়ই সাত্তার সাহেব তার ৮ জনের ইতিহাস এবং আরো অনেকের ইতিহাস উনি হয়তো সাবমিট করবেন। যদি উনি করেন, তাহলে তো বিচার না হয়ে কোনো উপায় নাই। আর যদি উনি আবারও মানে হালকার উপরে ঝাপসা মাইরে থাকেন, তাহলে উনার বিচার তখন আমরা দাবি করব। মাসবে, আমি যেহেতু স্পেসিফিক ঘটনা একটা বিষয়ে আপনার মন্তব্য যাবো, তার আগে একটু বলতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর বলার অপেক্ষা রাখেন, আপনি জানেন সবকিছু। এই অবস্থায় অনেকেই বলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির কি কোনো ইন্টারফেয়ারের সুযোগ এখনো আছে কিনা, এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি উনি কি অবস্থায় আছেন, ওনার মানে ওনার যে এখন ওনাকে আমরা যা দেখতে পাচ্ছি বা দেখতেও তো পাচ্ছি না, যে অবস্থা শুনি, সেটা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? বাংলাদেশের রাষ্ট্রপতিকে যেভাবে উনি কিভাবে আছেন এটা কি ইম্পোর্টেন্ট হলো, উনাকে কিভাবে রাখা হয়েছে। উনাকে যেভাবে রাখা হয়েছে এটা আমি মনে করি আমাদের রাষ্ট্রের জন্য খুবই অপমানজনক। রাষ্ট্রপতিকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা। আমাদের রাষ্ট্রপতিকে অপমানজনক অবস্থায় রাখা হয়েছে এবং সেটা করেছে এর জন্য দায়ী হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমি বিশেষ করে এজন্য আমাদের সরকার প্রধানকে দায়ী করব। ডক্টর ইউনূসকে আমি দায়ী করব। রাষ্ট্রপতিকে তারা কোনো কাজ করতে দিচ্ছে না। রাষ্ট্রপতির এমনিই কোনো কাজকর্ম নাই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে খুব বেশি একটা কাজকর্ম করতে বলে না। কিন্তু সংবিধান তো রাষ্ট্রপতিকে একটা সম্মান দিয়েছে। এরা এই সম্মানটুকুও রাষ্ট্রপতিকে করে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। সরকার প্রধানের বিদেশ থেকে প্রতিটা বিদেশ সফরের পরে একটা কনভেনশন আছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা। আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর একবার উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাননি। ঈদের নামাজ
আমরা সবসময় দেখেছি ঈদের নামাজে সরকার প্রধান আসেন, রাষ্ট্রপ্রধান আসেন। আমাদের রাষ্ট্রপতিকে ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। উনি আসেন না আমি তা মনে করি না। আমি মনে করি উনাকে আসতে দেওয়া হয় না। এটা উনাকে অপমান না, রাষ্ট্রকে অপমান। রাষ্ট্রপতির একটা পিয়ার সেকশন আছে। জানি রাষ্ট্রপতির বিভিন্ন রকম ঘটনা ওনার সঙ্গে কে দেখা করতে গেল, কে দেখা করতে গেল না, সে সমস্ত ছবি তারা পাঠান। সে পিয়ার অফিসটা আদৌ কোনো কাজ করে কিনা আমার সন্দেহ আছে। আমি যতটুকু জানি সেই অফিসে কোনো লোক ওটা দেওয়া হয় না, সবাইকে উঠাই নেওয়া হয়েছে। এগুলো খুবই অপমানজনক। এবং রাষ্ট্রপতির আমি যতটুকু জানি ওনার হার্টের সমস্যা আছে। উনি চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরে যেতে চেয়েছিলেন। উনাকে যেতে দেওয়া হয়নি। এটা অন্যায় এবং অমানবিক। এই অন্যায় এবং অমানবিক কাজগুলো এই সরকার করছে। এজন্য আমি মনে করি আজ হোক কাল হোক এই সরকারকে জবাবদিহি করতে হবে।